আজকে আমার হঠাৎ ক্লাস, এই জন্য আপনাদের টপিক যেটা সেটা একটু শর্টকাট পড়াবো। আমার হাতে একটু সময়ও কম। উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের ক্লাসটা যেন মিস না যায়, এটাই হচ্ছে উদ্দেশ্য। জি যার ম্যাম, জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ম্যাম। ওয়েলকাম, আপনাদের যেন কোনো গ্যাপ না হয় পড়াতে। তো আমরা আজকে আমি আগে পিডিএফটা খুলি। লাস্ট ডেতে আমরা কি পড়ছিলাম আপনারা কি মনে করতে পারেন? এটা কি ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার ক্লাস? ম্যাম, এলএলবি প্রথম বর্ষ, বাংলাদেশের সাংবিধানিক আইন। আচ্ছা, প্রথম বর্ষর ছাত্রছাত্রীগণ, আপনার লাস্টে আমার লাস্ট ক্লাসটা আপনাদেরকে কি বুঝাইছিলাম টপিক সেটা কি মনে পড়ে? পরীক্ষার আগে পড়বেন এই আশায় বসে আছেন। এখন হলরুম খুব কড়াকড়ি পরীক্ষার। তো বসে থাকলে আশায় দেখা যাবে যে হলরুমেও কোনো কথা বলার সুযোগ পাচ্ছে না, তখন কি করবেন? একটুও যদি না পড়েন তখন কিন্তু আপনাদেরই ক্ষতি হবে। আচ্ছা, যাই হোক, আমরা আজকে পড়বো হচ্ছে প্রতিরোধমূলক আটক, বা এটাকে প্রিভেন্টিভ রিলিফ বলা হয়, নিবর্তনমূলক আটক, এই ধরনের কথা ব্যবহার করা হয় বোঝানোর জন্য যে এখন আটক তো অনেকভাবে করা যায়, গ্রেফতার করে করা যায়। আপনার দেখা যায় জামিনপ্রাপ্ত আসামির জামিন ইয়ে হয়েছে, ক্যান্সেল হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, তখনও কিন্তু তাকে ওয়ারেন্ট দিয়ে বা ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করে ফেলা যায়। আটক অনেকভাবেই করা যায়, কিন্তু এই যে প্রতিরোধমূলক আটক, সাধারণ নিয়ম কি? আপনি অপরাধ করছেন, তারপরে আপনার নামে অনেক সময় গুরুতর অপরাধ করলে ওয়ারেন্ট, মানে অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াই আপনাকে গ্রেফতার করা সম্ভব, এই আইন আছে। আবার যদি অপেক্ষাকৃত কম গুরুতর অপরাধ করেন, তাহলে আপনাকে অবশ্যই সমন বা ওয়ারেন্ট দিয়ে আদালতে ডাকবে, ডাইকা যদি সন্তোষজনক উত্তর না পায় শ্বশুর বাড়িতে একদম ওখানে রাইখে দিবে, মানে লকআপে ঢুকাই দিবে। তো এটার একটা গ্রাউন্ড আছে যে আপনি অপরাধ করছেন, আপনার নামে কমপ্লেন পাওয়া গেছে অপরাধের, কিন্তু নিবর্তনমূলক বা প্রিভেন্টিভ, নামটা শুনে বুঝতে পারতেছেন, প্রিভেন্ট করে মানে আগে থেকে ব্যবস্থা গ্রহণ করে। আসলে যে লোকটাকে আটক করে এই 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 আইনের অধীনে বা এই মানে নীতির অধীনে, সেইখানে কিন্তু সে কোনো অপরাধ করে না, অ্যাকচুয়ালি তার বিরুদ্ধে কোনো অপরাধের কোনো প্রমাণ পাওয়া যায় না, শুধুমাত্র সন্দেহ করে সরকার যে ও অপরাধ করতে পারে বা কোনো ষড়যন্ত্রের সাথে লিপ্ত থাকতে পারে। বা পলিটিক্যালি দেখবেন যে বেশি এই আইনটা দেখেন, এই আইনটা কিন্তু খুব একটা ভালো উদ্দেশ্য করা হয়েছিল। মানে এই আইনটা, এটা তো মতবাদ যে প্রতিরোধমূলক আটক, এই আটক সংক্রান্ত যে আইনটা আছে বাংলাদেশে, সেটা হচ্ছে স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974। ওই আইনের অধীনেই কিন্তু এই ঘটনাগুলা করে, যে শুধু শুধু গিয়ে গ্রেফতার করে ফেলে। কিভাবে? গ্রাউন্ড দেখায় কি, যে আসামি অপরাধ করতে পারে, এই ধরনের গ্রাউন্ড। কোনো আসামি বা কোনো ব্যক্তি অপরাধ করতে পারে, এজন্য কিন্তু তাকে গ্রেফতার করা যায় না, এটা সম্পূর্ণ নীতিবিরুদ্ধ কাজ। যতক্ষণ এক্সিকিউশন না হয় বা যতক্ষণ কোনো ধরনের ক্লুই পাওয়া যাচ্ছে না, তাই ততক্ষণ আটক করা যায় না, এটা আইন বিরুদ্ধ কাজ। কিন্তু তারপরও রাষ্ট্রের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে এটাকে অনুমতি দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা প্র্যাকটিস করে। কেন করে? এটা রাষ্ট্রের জন্য করে। কিন্তু আমরা যারা বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা আমি সমালোচনা করতেছি, আমাদের দেশে করা হয় হচ্ছে পলিটিক্যাল ইস্যুতে, বুঝছেন? তো এইটা এক ধরনের পেরেশানিমূলক আইন বলতে পারেন। আবার মহৎ দৃষ্টিতে যদি আপনি দেখেন, এটা ভালো আইনও বলতে পারেন। কারণ অপরাধী অপরাধ করবে এর আগেই আপনি তাকে অ্যারেস্ট করায় ফেললেন। এটা একদিক থেকে যেমন ভালো, আরেক দিক থেকে খুব খারাপ। যদি একজন ভালো মানুষকে আপনি ইচ্ছাকৃতভাবে কোনো গ্রাউন্ড ছাড়া গ্রেফতার করে ফেলেন, শুধুমাত্র সে পলিটিক্স করে, এই জন্য এটা অবশ্যই খারাপ, স্বাধীনতা খর্ব হয়। তো আমরা এটা দেখব যে এটা কি জিনিস। প্রথমেই পড়ি যে প্রতিরোধমূলক আটকটা আসলে কি। প্রতিরোধমূলক আটকটা হচ্ছে যে কোনো ব্যক্তি বিরুদ্ধে কোনো আসলে ওইরকম সুনির্দিষ্ট অভিযোগ নাই, অপরাধ করার কোনো ওইরকম সুনির্দিষ্ট প্রমাণ নাই, জানা নাই। অভিযোগ থাকলেই অপরাধ করছে বলে একটা অনুমান করা যায়, কিন্তু অভিযোগেই নাই, কিছুই নাই, তারপরও সেই ব্যক্তিকে যে আটক করবে, এইটাই হচ্ছে নিবর্তনমূলক আটক।
এখানে লেখা আছে যে প্রতিরোধমূলক আটক বলতে বোঝায় কোনো ব্যক্তি ভবিষ্যতে রাষ্ট্র বা সমাজের জন্য ক্ষতিকর কোনো কাজ করতে পারে, মানে মাইট বি, এই আশঙ্কায় তাকে আগাম আটকে রাখা। এই ধরনের আটক তখনই করা হয় যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশ্বাস হয় যে আটককৃত ব্যক্তি জনশৃঙ্খলা, রাষ্ট্রীয় নিরাপত্তা বা রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। এই একটু আগে আমি যা বললাম যে রাষ্ট্রের, ধরেন কোনো ষড়যন্ত্র হচ্ছে, রাষ্ট্রে হয়তো কোনো অ্যাটাক হবে বা রাষ্ট্রের মধ্যে কোনো একটা গ্যাঞ্জাম সৃষ্টি হবে, তখন কিন্তু এই ব্যবস্থাগুলা সরকার নিয়ে থাকে। যেরকম 5ই আগস্টের আগে তো আমরা ঘটনা জানি, এদেরকে আটকাইছে। কারফিউ জারিও কিন্তু এই স্পেশাল পাওয়ার অ্যাক্টের এগেইনস্টেই করে, অধীনেই করে। তো হুট করে আপনার ভিপি নূরকে নিয়ে যায়, তখন কিন্তু ভিপি নূর কিন্তু সশরীরে ওই আন্দোলনে উপস্থিত থাকে না। তারপরে নিয়ে যায়। কেন নিয়ে যায়? ওই নিবর্তনমূলক আটকের যে আইন, স্পেশাল পাওয়ার অ্যাক্টে ওখানে তাকে ধরে। কারণ সে একটা দেশের মধ্যে বিদ্রোহ সৃষ্টির একটা পরিবেশ সৃষ্টি করতেছে। সেই জন্য আসলে এইগুলা ব্যবহার করে এই আইনটা। এই আইনটাকে অ্যাকচুয়ালি বাংলাদেশে এখন কালো আইন বলা হয়। যেটা নিবর্তনমূলক আটক আইন, স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974। তারপরেও এটা যেহেতু আমরা প্র্যাকটিস করি দেশে, এজন্য এটা আমাদের জানা দরকার। এই আইনে আপনার অনেক মৌলিক অধিকার থেকেই আপনাকে বঞ্চিত করা হয়। কিভাবে করা হয় আমরা এখন জানবো। প্রথমে হচ্ছে সন্দেহের ভিত্তিতে আপনাকে আটক করবে। আটক করার পরে আপনারে কিন্তু বলার সুযোগ দিবে না। বা আপনারাও এসে বলবে না কেন আপনার আটক করছে। এটা আরেকটা যন্ত্রণা। আপনি জানেনই না যে কেন আপনাকে, কোন গ্রাউন্ডে আপনাকে গ্রেফতার করছে। এটাকে গ্রেফতার বলা হয় না। গ্রেফতার হইলে একটা অফিসিয়াল বা ফরমাল প্রসিডিউর আছে। এখানে এটা কিন্তু মানে না। হুম? এজন্য এটাকে বলা হয় কনফাইনমেন্ট বা ডিটেনশন বলা হয়। কনফাইনমেন্ট আরেক জিনিস, ডিটেনশন বলা হয় আরকি। ডিটেইন করে রাখে আপনাকে, আটকায় রাখে। এই যে আটকানোর ফলে কি হয়? এটার সর্বোচ্চ একটা ব্যক্তিকে আপনার ৬ মাস অ্যারাউন্ড আটকায় রাখতে পারে। ৬ মাসের বেশিও আটকায় রাখতে পারে। সেই ক্ষেত্রে আপনার যখন লোকটাকে গ্রেফতার করা হয় তখন একটা বোর্ড সৃষ্টি করা হয়। বোর্ড ক্রিয়েট করা হয়। ওই বোর্ডের মধ্যে আপনার ওই ওদের মিটিং হয়। ওরা সিদ্ধান্ত নেয় যে এই আসামি বা এই গ্রেফতার করাকৃত ব্যক্তিকে আরো বেশি আটক রাখবে নাকি এখন ছেড়ে দেওয়া যাবে। তো ও কিন্তু আইনজীবী দিয়ে তখন কিন্তু মুভ করতে পারে না। এটা কিন্তু মৌলিক অধিকার। ৩৩ অনুচ্ছেদে আছে সংবিধানের। আমি কিন্তু পড়াইছি আপনাদেরকে মৌলিক অধিকারের জায়গায়। যে আপনাকে গ্রেফতার করলে আপনি কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই যোগাযোগ করতে পারবেন। আত্মীয়-স্বজন এবং আইনজীবীর সহায়তা নিতে পারবেন। এটা কিন্তু ৩৩ অনুচ্ছেদে উল্লেখ আছে। কিন্তু এই আইনে কিন্তু এটা আপনি এত সোজা না, আপনি পারবেন না। আচ্ছা, এরপরে কি আটকের কারণ? আটকের কারণ আপনার মন চাইলে ওরা জানাবে। আপনাকে জানাবে, মন চাইলে জানাবে, না এলাই। কিন্তু এই আটকের কারণটা অ্যাকচুয়ালি যে বোর্ডটা গঠন করে আপনাকে আটক করার পরে, তারা কি করবে? আটকের কারণ জানাবে। আবার এই আটকের কারণটা যদি মনে করেন যে গোপন রাখা দরকার, জনস্বার্থ বিরোধী হয়ে যায়, তখন কিন্তু গোপন রাখবে, বলবে না। তো এটাও কিন্তু একটা সাংবিধানিক, এটা একটা ব্যত্যয় যে জানাচ্ছে না। ১ মিনিট। শিপা, শিপা। তো তাহলে আমরা কি বুঝলাম? নিবর্তনমূলক আটক জিনিসটা কি? কোনো অপরাধ না করেও কোনো ব্যক্তিকে যদি অপরাধ করবে এই সন্দেহে আটক করে রাষ্ট্রের স্বার্থে বা সে বিশৃঙ্খলা ঘটাতে পারে সমাজের স্বার্থে, তখনই কিন্তু এই যে আটকটা করা হয় একজন ব্যক্তিকে গ্রেফতারি কোনো পরোয়ানা ছাড়া, এবং তাকে যে আটক রাখা হয় সেই আটকটাও কিন্তু তাকে কিন্তু বলা হয় না যে তুমি এটা করছো এই জন্য আটক করা হয়েছে। তো এই জন্য এটাকে বলা হয় যে প্রিভেন্টিভ ডিটেনশন, মানে প্রিভেন্ট করছে, অপরাধ সংঘটন হওয়ার আগে আপনারে ধরে ফেলছে, আপনি করতে পারেন। এটাকে বলা হয় প্রিভেন্টিভ ডিটেনশন। এটা হচ্ছে নরমাল যে আইনটা আছে আমাদের, যে মানে ন্যাচারাল যে ল আছে এটার কিন্তু এগেইনস্টে মোটামুটি। কিভাবে? কারণ আপনি অপরাধ করতে পারেন মানে কোনো ক্লু ছাড়া, কোনো শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে আপনাকে আটক করা খুব মুশকিল। এটা উচিত না। মিনিমাম তো আপনার ক্লু পাইতে হবে। তো এখানে কিন্তু মিনিমাম ক্লু নাই। সরকার যদি মনে করে যে ঝামেলা করবে, ওকে নিয়া জেলখানায় ভরে জেলখানায় বলতে আলাদা ডিটেনশনে রাখতে পারে। এই ডিটেনশনে যে রাখবে, ওইখানে গিয়া তাহলে ৬ মাস পর্যন্ত ডিটেইন করে রাখতে পারে। এরপরেও যদি মনে করে যে ওই বোর্ড গঠন করে, যে বোর্ড
তার জন্য গঠন করা হয়, এরা যদি মনে করে যে না একে 6 মাসের বেশি ডিটেনশনে রাখতে হবে, তখন কিন্তু ডিটেন করে রাখে। এটা কিন্তু সেই মানে বিগত সরকারে আমরা দেখছি কিন্তু ডিটেনশন করা, এভাবে ডিটেন করে রাখে। এটা কিন্তু স্পেশাল পাওয়ার অ্যাক্টের মানে অধীনে করে। আবার অনেক সময় দেখা যায় যে মামলার অধীনেও করে। দেখা যাচ্ছে যে দীর্ঘদিন আটকায় রাখছে, এরপরে তার গ্রাউন্ড নাই, তারপরে ওই স্পেশাল অন্য মামলা দিয়ে আটকায় রাখে। তো এই আদেশটা কে করে? এটা কোনো জুডিশিয়াল আদেশ না, এটা প্রশাসনিক, এটা এক্সিকিউটরি। এখন বলেন যে প্রশাসনিক জিনিসটা কি? এটা কি বুঝি না? হইতে পারে অনেকে প্রশাসনিক জিনিসটা বুঝেন না। একটা দেশে ৩ ধরনের আপনার ৩ টা বিভাগ আছে। একটা হচ্ছে লেজিসলেটিভ, যেটাকে বলা হয় আইনসভা। আইন, বিচার এবং শাসন। ইয়েস, গুড, গুড, ভেরি গুড। এই জিনিসটা আমি যে জানতে পারলাম আপনাদের কাছ থেকে, আমি খুব খুশি হয়েছি যে এই জেনারেল নলেজটা অন্তত আপনাদের কাছে আছে। ল এজ এ স্টুডেন্ট অফ ল, ৩ টা আছে স্যার, আপনার ইয়ে থাকে। হ্যাঁ, জুডিশিয়ারি, একটা লেজিসলেটিভ, একটা জুডিশিয়ারি, আর একটা কি থাকে? এক্সিকিউটরি। সে শুধু তার কাজ হচ্ছে কাজের বুয়ার কাজ। সরি টু সে, আপনাদেরকে বোঝানোর জন্য আমি মাঝে মাঝে একটু মানে কৌতুক করি। সেগুলা কিন্তু আমি ওদেরকে কোনো ইয়ে করি না, মানে অশ্রদ্ধা না করে বলি না। না স্যার, এটা স্টুডেন্টদের ভালো স্যার। সাথে আমার হ্যাঁ, আপনারা অর্ডার করলাম এটা করো, আপনাকে এটা করতে হবে। এর বাইরে আপনার আর কোনো কাজ নাই। পুলিশকে অর্ডার করলেন অ্যারেস্ট কর, ওর কাজ শুধু অ্যারেস্ট করা। ওইখানে গিয়া ওরে অন্য কিছু করতে পারবে না। বুঝছেন? পুলিশে বিচার করতে পারবে না, নির্বাহী ম্যাজিস্ট্রেট বিচার করতে পারবে না। ওর ওর যে কাজ দায়িত্ব এই পর্যন্ত তার দৌড়াদৌড়ি। আবার জুডিশিয়ারি গিয়ে অ্যারেস্ট করতে পারবে না। জুডিশিয়ারির কিন্তু ওই ক্ষমতা নাই, কারণ ৩ টা বিভাগ আলাদা। এই সাংবিধানিক আইনে আপনারা একটা তথ্য পড়তে পারেন, সেপারেশন অফ পাওয়ার্স। হ্যাঁ, এইটা অনেক জটিল বিষয় কিন্তু খুবই মজার। এটা আমি পড়াবো না, কারণ আপনাদের হয়তো এই ইস্যুটা নাই। সেপারেশন ক্ষমতার অফ পাওয়ার, বিকেন্দ্রীকরণ। হ্যাঁ, হ্যাঁ, বিকেন্দ্রীকরণ। এটা আপনার একেকটা বিভাগকে তার নিজস্ব স্বাধীনতা মোতাবেক কাজ করতে দেওয়ার যে বিষয়টা, ওই সেপারেশন অফ পাওয়ারস এ, যেমন আইনসভা আইন তৈরি করবে, ওর এর বাইরে কোনো কাজ নাই। ও গিয়ে আসামি গ্রেফতার করতে পারবে না, বিচারও করতে পারবে না, তার বিচার করার কোনো ইখতিয়ার নাই। আবার জুডিশিয়ারি, ওর আইন তৈরি করার, ওর লেজিসলেটিভ কোনো পাওয়ার নাই। ওর কাজ হচ্ছে লেজিসলেশন যেটা হইছে ওইটাকে দেখবে, বুঝবে, পড়বে, ইন্টারপ্রিট করবে, বিচার করবে। এর বাইরে কাকুর আর কোনো কাজ নাই। আর এক্সিকিউটরি, লেজিসলেটিভ, জুডিশিয়ারি যা বলবে, আদেশ দিবে, সেই আদেশ বা লেজিসলেটিভ যে ক্ষমতাদার, ওই মানে এক্সিকিউটরি হওয়ার পরে যার তার যে এক্সিকিউটরি পাওয়ার যে, ওইটাই ব্যবহার করতে পারবে। আজাইরা ডিসি সাহেব যদি বলে যে আমি চুরির মামলার বিচার করব, হি ক্যান্ট, সম্ভব না। এটা 2009 এর আগে পারতো। আপনারা নিশ্চয়ই মাজদার হোসেন মামলা সম্পর্কে কিছুটা জানেন বা জেনে থাকবেন। ওই মাজদার হোসেন মামলায় 2007 সালে বিচার বিভাগটা কি হয়? আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাওয়ার পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছ থেকে আপনার মানে বিচার করার যে ক্ষমতাটা, এটা কেড়ে নেওয়া হয়। কেন কেড়ে নেওয়া হয়? দেখেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এক এক সময় এক একটা সাবজেক্টের উপরে পড়ালেখা করে এসে সম্পূর্ণ জুডিশিয়ারি পরিচালনা করা, এটা কিন্তু মুখের কথা না। আমরা যারা যে আপনারা ল পড়তেছেন, এখন পড়তেছেন, আরো পড়বেন, আরো অনেক পথ যাওয়ার পরে গিয়ে কিন্তু একজন জুডিশিয়ারি তৈরি হয়, একজন অ্যাডভোকেট তৈরি হয়। এখন ফট করে আপনি ধরেন পড়লেন, রাষ্ট্রবিজ্ঞান, তাও তো পারে। রাষ্ট্রবিজ্ঞানে যারা পড়ে তারা তো আইন কিছুটা হলেও মাথায় থাকে, কারণ ওই সাবজেক্টটাতে আইন থাকে, সংবিধান থাকে। কিন্তু ধরেন ইতিহাস এমনি পড়লেন, ইসলামের ইতিহাস পড়ে আপনি হইলেন, তারপরে গেলেন গা আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়ে গেলেন, সর্বনাশ হয়ে গেল। আপনি বিচার কাজ কি করবেন? কারণ এটা টাইম অফ প্র্যাকটিস, মানে ইট নিডস ইয়ার্স অফ প্র্যাকটিস। আপনার অনেক দিনের অভিজ্ঞতার পরে একজন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু বড় মামলা যাবে না। আপনারা দেখবেন, আপনারা যখন সিআরপিসি পড়বেন, সেকেন্ড ইয়ারে যাবেন, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দুধভাত ম্যাজিস্ট্রেট, ওনার কাছে খুব ছোট ছোট মামলা যাবে। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট উনি একটু বড়, আর চেয়ে বেশি না। ভালো ভালো বড় বড় মামলা শুরু হয় সিনিয়র জুডিশিয়াল মানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে। তারপরে আছে বিশেষ ক্ষমতা প্রাপ্ত, তারপরে আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপরে দায়রা জজের কথা। তাহলে এখন এরকম একটা ম্যাজিস্ট্রেট জুডিশিয়ারি বানাইতে কত সময় লাগে সরকারের? এই কাজটা যদি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট করে ফেলে, এটাতে অনেক ভুল ভ্রান্তি হবে, এতে কোনো সন্দেহই নাই। এই জন্য বিচার বিভাগকে মানে মূল কথা সংবিধানে কিন্তু আছে যে বিচার বিভাগ আলাদা থাকবে, কিন্তু এটার অ্যাপ্লিকেশন বাংলাদেশে ছিল না। কিন্তু মাজদার হোসেন মামলার মাধ্যমে এই অ্যাপ্লিকেশন বাংলাদেশে 2007 সালে কিন্তু ভাগ করে ফেলছে, এবং 2009 সাল থেকেই কিন্তু জুডিশিয়ারিরা ওই মানে আলাদা জুডিশিয়ারি পরে পরীক্ষা হয়ে ওই নতুন জাজ নিয়োগ করা শুরু হইলো। এই হলো বাংলাদেশের বিচার বিভাগ পৃথকীকরণের যে একটা ছোট ইতিহাস, এটা আমি বললাম আর কি শর্টলি। তো স্যার, এই হলো বিষয়। হ্যাঁ বলেন। স্যার, এই যে মাজদার হোসেন স্যার
বাংলাদেশের আইন বিভাগের লাগে অত্যন্ত স্মরণীয় ব্যক্তি, কিন্তু উনিও হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন অফকোর্স। উনি নিজেই কিন্তু স্যার এখন একটা মামলায় এখন অন্তর্ভুক্ত। ভাইয়া আসলে মানুষের যে দেখেন, আপনি অনেক ভালো ব্যক্তি থাকতে পারেন, কখন যে জীবনে কোন কুমন্ত্রণা আয়সা মানে দিতে থাকে মানে কি মানুষের যে, ঘটে কি ঘটে হ্যাঁ এটা কি ঘটে আসলে এটা কেউ বল। মাজদার হোসেন ঐতিহাসিক ব্যক্তিত্ব, আনোয়ার হোসেন ঐতিহাসিক মামলা, ব্যক্তিত্ব। হ্যাঁ হ্যাঁ, আনোয়ার হোসেন মামলা যখন আপনি সংবিধানের প্রস্তাবনার বিষয় উত্থাপন করবেন, অষ্টম সংশোধনী মামলা ফট করে চলে আসবে। কেন? উনি ঐতিহাসিক ব্যক্তিত্ব। তারপরে ঐতিহাসিক। এম এ ফারুকি বাংলাদেশের এনভায়রনমেন্টাল ল নিয়ে অনেক কাজ করছে, ব্লাস্টের কথা শুনতে পারবেন আপনারা। ওরা হুম, হুম, হুম। ঐতিহাসিক। এখন ওরা যদি কোনো অপরাধ করে ফেলে, আসলে সেটা দুঃখজনক। কিন্তু এখন কি হয় বলা যায় না, উনার আইনজীবী সনদ তো স্থগিত হয়েছে সাময়িকভাবে। স্থগিত এই যে হয়েছে, দেখেন, হ্যাঁ, হ্যাঁ। আইনজীবী হইলেও কিন্তু আপনাকে আইন মেনে, আপনার নিজেকেও আইন মেনে, অনেক আইনজীবী দেখেন, আমরা যখন পরীক্ষা দিলাম, কিছু আইনজীবীকে দেখলাম খুবই শেমলেসলি মানে ঘুষ নেওয়া শুরু করলো স্টুডেন্টের কাছ থেকে। এই স্টুডেন্ট গুলার জন্য আমার অনেক কষ্ট হইছে যে এরা হুম, হয়তো পারে না, এই কনফিডেন্স তাদের মধ্যে নাই। কেন নাই আমি জানি না। আমার সাথে যদি ২-৩ টা পর্বে কথা হইতো, ওদের কনফিডেন্স আমি ১০০ তে ১০০ করে দিয়ে চলে আসতাম। যে পারবা না, এই পৃথিবীতে এমন কোন জিনিস নাই, তুমি যতদিন বেঁচে আছো। তুমি পারবা না উঠতে, এটা সম্ভব না। তোমার এই কন্ডিশনে। কিন্তু অন্য সবকিছুই তুমি পারবা। তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তুমি তোমার যতটুকু মনে হয় তুমি কেন পারবা না? ওই টাকা পয়সা দিয়ে কিন্তু অনেকে ধরাও খাইছে, আবার অনেকের হইছেও। এখন এই যে আমরা বেআইনি যে প্র্যাকটিস গুলো আইনজীবীরা করে, এটা কিন্তু শত, শত আইনজীবীর মধ্যে কিন্তু সবাই করে না। কিছু, কিছু করে। আর মাজদার হোসেন তো আইকনিক পারসন, আমাদের ফলো করার মতো একজন ব্যক্তি। আর উনার বিরুদ্ধে যদি এই অভিযোগ আসে, হিসেবে স্বীকার করলেন তো মরলেন। মানে আপনি তবে অপরাধ করছেন, এতে কোনো সন্দেহ নাই। এখন তবে সত্যিকারের স্বীকার স্যার, করছে। এই সমস্ত বিষয়গুলো স্যার যেহেতু জড়িত স্যার, হ্যাঁ, ১০০০ বছর থাকবে ওই মামলাটা, মাজদার হোসেন মামলাটা। হাজার এখন বছর স্যার, কেন? আপনি যতদিন জুডিশিয়ারির কথা উল্লেখ থাকবে, রাইট স্যার, ততদিন রাইট স্যার। আপনার মাজহার হোসেন জি, মামলা উল্লেখ থাকবে। আতাউর রহমান, আতাউর মৃধা মামলাটা শুনছেন কিনা? ওইটা জি। উল্লেখ থাকবে। বাংলাদেশে এরকম অনেক আইকনিক মামলা আছে। একদম তো স্যার ওগুলা। এইখানে সবারই স্যার উচিত, আসলে আমরা ছোট মানুষ, এত বড় কথা বলা যায় না, তো সাহস নিয়ে বইলা ফেলি যে ওই সমস্ত ঘটনাটা একটু ইন্টারনালি দেখাটা উচিত ছিল। এত লাউডলি চিৎকার না, করে লাউডলি সারা এটা রাত, এটা কেন লাউডলি করতেছে? মাজদার হোসেন কিছু কথা হয়তো বেফাঁস বলে ফেলছে, সরকারের সারা এগেইনস্টে গেছে। রাষ্ট্রকে এটাও, জানিয়ে। হ্যাঁ। হ্যাঁ, না উনি কিছু কথা হয়তো বলে ফেলছে যেটা হচ্ছে আপনার বর্তমান সরকারের মানে একটু এগেইনস্টে, হয়তো এটার জন্যও করতে পারে। এখন দেখেন, আজকে দেখবেন যে তদন্তে একটা বাইর হইছে, ১০ বছর পরে বলবেন যে তদন্ত উল্টায় গেছে। এগুলা আমাদের বাংলাদেশে কি হয় এটা বলা মুশকিল, বুঝছেন? তবে এটা হইতে পারে একটা কোনো ট্যাক্সের মামলা। ট্যাক্সের মামলায় তো বাংলাদেশের চোরগুলা সবসময় ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য পাগল থাকে। পরে উকিলদের হাতে পায়ে গিয়ে ধইরা রাজস্ব বিভাগের কোটি, কোটি টাকা দিয়ে মানায়া ফাঁকি দেয়। ওইসব কোনো কেলেঙ্কারিও হইতে পারে। এখন এগুলা তো আমাদের যদি প্রত্যেকটা শিল্পপতিকে ধরেন তো সবগুলা জেলে থাকবে। কোনটা বাইর হইতে পারবে না। এগুলো কথা বলে লাভ নাই। এখানে হাতির বড়, বড় চোখ দেখাচ্ছে, যদিও হাতির চোখ অনেক ছোট। জি, মাজহার রাইট হোসেন স্যার। সাহেব, হ্যাঁ, মাজহার হোসেন সাহেব তো এখন হাতি। আমাদের কাছে যারা আইনের স্টুডেন্ট বা অনেকের কাছে আদর্শ। কিন্তু উনার এখন চোখ বড় করে ফেলছে। কারণ হচ্ছে এই যে একটা সামান্য বিষয় দিয়ে উনাকে ফাঁসায় দিছে। এখন ফাঁসাইছে নাকি সত্যিই ঘটছে এটা তো কেউ জানে না। এখানে কি ঘটনা আমরা তো এখন জানতে পারতেছি না। কারণ অনেক কিছু বলবে না আপনার, প্রকাশ করবে না। আচ্ছা যাই হোক, আমরা এখানে আসি। তো এই যে আমরা জানলাম ৩ টা বিভাগের, আমি কথার কথা বললাম আপনাদের সুবিধার জন্য যে আপনাদের এটা জানতে হবে। নিবর্তনমূলক আটকে ছিলাম, ওখানে চলে যাই। যে রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, এই ধরনের যদি কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির কোনো সম্ভাবনা তৈরি হয়, দেন প্রিভেন্টিভ রিলিফ মানে নিবর্তনমূলক আটক আইন দিয়ে আপনারে সাইজ করবে। এটা বাংলাদেশে একটা কালো আইন। কোন সরকার এটারে, সব সরকার বাতিল করবে বলে, কিন্তু কোন সরকার বাতিল করে না, কারণ এটা তার একটা অস্ত্র। এটা দিয়ে সে মানে আপনার ব্রাশ ফায়ার করবে, এনকাউন্টার করবে। এই জন্য এটাকে কেউ বাতিল করে না। এটা আমার দৃষ্টিতে হচ্ছে একটা বাজে আইন।
আমার দৃষ্টিতে না, এটা ওই মানে আইন যারা বিশেষজ্ঞ, তাদের আইন বিশ্লেষক, তাদের দৃষ্টিতে এটা একটা বাজে আইন, সত্যিকার অর্থেই বাজে আইন। এখানে আপনার সাংবিধানিক মৌলিক অধিকার অনেকগুলো আপনার খর্ব হয়, সেই জন্য এটা একটা বাজে আইন। তবে এই আইনের প্রচারটা বাংলাদেশে এটার অ্যাপ্লিকেশন সবসময় হইতে থাকে। আচ্ছা, এই ধরনের আটক কিন্তু সাময়িক হয়, কিন্তু আসলে কিন্তু সাময়িক না হইতে পারে, এটা মনে রাখবেন। 6 মাস পর্যন্ত নিয়ে আটকে রাখার ক্ষমতা থাকলে আপনি কি সাথে সাথে ছাড়ে দিবেন? ওই যদি নাকে খত দিয়ে গিয়ে যে আর করবো না আর করবো না, তাহলে গিয়ে ছাড়ে না, এটা কিন্তু ছাড়ে না। এইভাবে আপনার জিম্মি করার একটা রাস্তা হচ্ছে এই স্পেশাল পাওয়ার অ্যাক্ট। আবার যদি ভালো সরকার হয় তাহলে তারও একটা বিষয় আছে। আমাদের বাংলাদেশের মানুষ তো ভালো না, ভালো জিনিস সহ্য করতে পারে না। একটা ভালো কাজ আপনি করে দেখেন, আরো শত শত খারাপ লোক এসে আপনার বিরুদ্ধে সমালোচনা করা শুরু করবে, আপনারে মানে বিরক্ত করা শুরু করবে। তো বাংলাদেশের মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের অনুযায়ী কিন্তু আমরা শাসক যে পাচ্ছি বছরের পর বছর, এটা আমাদের কর্মফলের জন্য পাচ্ছি, কারণ আমরা নিজেরাই সৎ না, আমরা সততা চাই না, আমরা চাই গ্যাঞ্জাম, চাই 2 নম্বরই, এগুলা। আচ্ছা, এখন আমরা কোথায় যাব, কি দেখবো? নিবর্তনমূলক আইন আসলে, যদি আপনাদের আসে, তাহলে এই যে দেখেন বিশেষ ক্ষমতা আইন, সরি, এই বিশেষ ক্ষমতা আইন 1974, এই আইনটাই কিন্তু আপনার বাংলাদেশে এক্সিস্ট, মানে এটা অ্যাপ্লাই করে। বিভিন্ন রকম রাষ্ট্রের যখন গন্ডগোল শুরু হয়েছে তখন এইটা অ্যাপ্লাই করেই মানুষকে দমায় রাখে। এখন আমরা এটা সমালোচনা করব, সমালোচনা তো আমরা করলামই, যে এটা হচ্ছে মৌলিক অধিকারকে দারুণভাবে ব্যাহত করে, দারুণভাবে খর্ব করে। এই আইন কখনোই কাম্য না একটা গণতান্ত্রিক স্বাধীন রাষ্ট্রে, এই আইনটা কাম্য না। কারণ তাহলে গণতন্ত্রটা রইল কি? মানুষ যদি বাক স্বাধীনতা হারায়, মানুষ যদি মানে তার কর্মকাণ্ড করতে না পারে, পলিটিক্যাল রাজনৈতিক যে ক্ষমতাসীন সরকার তাকে যদি সমালোচনা করতে না পারে, তাইলে এই রাজনৈতিক সরকার গণতান্ত্রিক কিভাবে হয়? এইটাই একটা প্রশ্ন জাগে। তো এইগুলো আপনারা লিখবেন, এগুলা কিন্তু ভালো মার্কস আপনারা অ্যাটেন্ড করবেন। এরপরে এখন দেখেন যে প্রতিরোধমূলক আটক ও শাস্তিমূলক আটক। শাস্তিমূলক আটকের বিষয়টা কিন্তু আমি শুরুতেই বলছি যে শাস্তিমূলক আটকটা কখন কিভাবে দেয়। প্রথম হচ্ছে আপনার অভিযোগ আছে, আপনি আমলযোগ্য অপরাধ করছেন, পুলিশ আপনার ওয়ারেন্ট লাগবে না, দৌড়ে গিয়ে ধরে নিয়ে আসবে আপনারে। আর যদি মনে করেন ছোট অপরাধ করেন, তাও ওয়ারেন্ট নিয়ে যাবে বা সমন নিয়ে আপনার পুলিশ আপনাকে গ্রেফতার করবে। এটা একটা প্রসিডিউর আছে, তাই না? এটা একটা ফর্মালিটি, অফিসিয়াল ম্যাটার, যে আপনাকে অফিসিয়ালি যাবে, ফর্মালি ধরবে, কাগজপত্র, ওইটাতে কোনো কাগজপত্র থাকে না। তাহলে শাস্তির পরে যে মানে তাকে দণ্ড দিল, আপনি চুরি করছেন 1 বছরের কারাদণ্ড দিল, এরপরেও তো আপনাকে কোথায় রাখবে? সেই ডিটেনশনে তো রাখবে, কিন্তু সেটাকে জেল বলা হয়। হ্যাঁ, নরমালি যদি আপনাকে ধরে নিয়ে যায় সেটাকে কিন্তু জেল বলা হয় না, সেটাকে বলা হয় হেফাজত, আটক, ডিটেনশন। কিন্তু যখন আপনাকে দণ্ডপ্রাপ্ত করা হবে তখন কিন্তু আপনি আর ডিটেনশনে থাকবেন না, তখন আপনি কোথায় থাকবেন? তখন আপনি জেলে থাকবেন। তো এই যে শাস্তি বিচার শেষ হওয়ার আগে যে আসামিকে আটকায় রাখে, এটা কিন্তু উচিত না। তারপরও আটকায় রাখে, বাংলাদেশের প্রেক্ষাপটে আসামিরা অনেক কিছু করে ফেলে, সাক্ষী গোপন করে ফেলে, আরো সাক্ষীদেরকে গিয়ে মারধর করে, হুমকি দেয়, আরো অনেক কিছু করে। দ্যাটস ওয়াই ওদেরকে আটকই রাখে। আর কিছু কিছু আর কিছু ক্ষেত্রে জামিন পায়। আর অন্য ক্ষেত্রে দেখেন, এই যদি রায় ঘোষণা করার পরে যেটা দেয় আপনাকে, সেটাকে বলা হয় শাস্তি। শাস্তিটা কিন্তু ভ্যালিড। আপনি অপরাধ করছেন, শাস্তি পাইছেন, এখন আপনাকে জেলে যাইতে হবে। কিন্তু অপরাধ করেন নাই, করতে পারেন। এই যন্ত্রণায়, এই সন্দেহে আপনাকে অ্যারেস্ট করা মোটেও এটা আমার মানে মনে হয় না যে ঠিক আছে। হ্যাঁ? তো আমরা দেখি যে কিভাবে শাস্তিমূলক যে আটকটা করে, এটা থেকে মানে প্রিভেন্টিভ যে ডিটেনশনটা হয়, এটা কিভাবে পৃথক। আচ্ছা, এটার যে মৌলিক অর্থের দিক থেকে পার্থক্যটা আমরা পড়ি। প্রতিরোধমূলক আটক হলো একটি ব্যবস্থা যেখানে কোনো ব্যক্তি ভবিষ্যতে রাষ্ট্র বা সমাজের ক্ষতি করতে পারে, যা আমরা অলরেডি পড়ে ফেলছি। এই আশঙ্কা আগে থেকে তাকে আটক করে। তার মানে এখানে সে অভিযুক্ত হয় না, কোনো অভিযুক্ত হওয়া ছাড়াই তাকে আটক করে। এটাই হলো প্রিভেন্টিভ যে ডিটেনশনটা হয়, সেটার মূল কথা। আর অপরদিকে শাস্তিমূলক আটক, সেটা কি হইলো? সেটা হলো কোনো ব্যক্তি অপরাধ করে ফেলছে, এখন আদালত তারে শাস্তি হিসেবে, একটু আগে যে আমি বর্ণনা করলাম, শাস্তি হিসেবে তারে কইলো জেল, 2 বছরের জেল, 3 বছরের জেল, 1 বছরের জেল, আটক আদেশ দিল। হ্যাঁ, এটাও কিন্তু আটক আদেশ, কিন্তু এটা হচ্ছে আটক আদেশ হলো এটা তার শাস্তি, এটা দণ্ড, পানিশমেন্ট। তো এই যে পানিশমেন্টটা, এটা কিন্তু আদালত বিচার করে 2টা পক্ষকে শুনে
আইনের বিধান মেনে আপনাকে আটক আদেশ দেয়। আর ওইখানে কোনো আইনের বিধান টিধানের গুলি মাইরা আপনার ওই লোকটারে ধরে নিয়ে চলে যায়। সোজা কথা, একদম এইটাই, মানে আমি যদি বেয়ারলি বলি, শেমলেসলি বলি, তাহলে এইটাই ঘটনা। আর উদ্দেশ্যের দিক থেকে আপনার প্রিভেন্টিভ যে ডিটেনশনটা হয়, এটার উদ্দেশ্যটা থাকে হচ্ছে অপরাধকে ঠেকানো, প্রতিরোধ করা। অপরাধ মূলত হয়ই নাই। আর শাস্তিমূলক আটকের ব্যাপারটা হচ্ছে যে শাস্তি, মানে সে শাস্তি পাওয়ার যোগ্য হয়েছে, সে শাস্তি পাইছে, এই জন্য তাকে এখন শাস্তি হিসেবে আটক করে, মানে এটা তার পাওনা। কিন্তু আগেরটা যেটা প্রিভেন্টিভ, সেটা তার পাওনা না, সেটা অনাকাঙ্ক্ষিত একটা বিষয়। আটকের সময় প্রতিরোধমূলক আটক হচ্ছে মূলত আসলে কম সময়ের জন্য, কারণ শাস্তি যে দেয়, যে কোনো মামলায় শাস্তি সাধারণত আপনার 1 বছর হতে পারে, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, এইটার কিন্তু মানে আইনের উপর নির্ভর করে। আর প্রতিরোধমূলক আটকটাতে আপনি 6 মাস আটকায় রাখতে পারবেন বটে, কিন্তু এরপরে কিন্তু আপনার অনেক চিন্তা ভাবনা করে তাকে আটকায় রাখতে হবে। অনির্দিষ্টকালের জন্য হয়তো পারা যাবে, কিন্তু সেই জন্য খুব স্ট্রং গ্রাউন্ড লাগবে। গ্রাউন্ড দিয়ে আটকে রাখতে পারা যায় না। আর এটা যদি পারেও, তাহলে কিন্তু এটা একটা কলঙ্ক আমাদের বাংলাদেশে হয়। এখন কি বলবো, এর বিরুদ্ধে কথা বলারও তো কোনো অপশন নাই। আচ্ছা, এটা আমরা আটকের সময়টা কখন? অপরাধ করলো না, অপরাধ করতে গেছে, এই সময় ধরা পড়ে নাই, সে অপরাধ করতে পারে শুধু এই সন্দেহে অপরাধ সংগঠনের আগেই কি করে, তারে আটক করে ফেলে। আর শাস্তিমূলক আটকটা হয় অপরাধ সংগঠন ও বিচারের পর। অপরাধ সংগঠনের পরেও হয়, বিচারের পরে মেইনলি শাস্তিমূলক আটক হয়। হ্যাঁ, অপরাধ সংগঠনের পরে তাকে শাস্তি দেওয়ার জন্য আটকায় রাখে না, তাকে আরো অপরাধ থেকে বিরত রাখতে আটক করে। কিন্তু শাস্তিমূলক আটক হচ্ছে তার পানিশমেন্ট হিসেবে তাকে আটকায় রাখে। আপনারা ক্লিয়ার হচ্ছেন তো? আচ্ছা, জি ম্যাম, জি জি। থ্যাংক ইউ। আর এখন প্রিভেন্টিভ যে ডিটেনশনটা, সেটা কোন আইনে আটকায় রাখে? এটা হচ্ছে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974। এটাকে নিবর্তন, এই আইনের বিশেষ ক্ষমতা আইনের অধীনে, এই বিশেষ ক্ষমতা আইনের অধীনে আপনাকে একদম ডেথ পেনাল্টিও দিতে পারবে ট্রাইব্যুনালে বিচার করে। এনিওয়ে, আরেকদিকে আমরা যাই, শাস্তিমূলক আটকের ক্ষেত্রে আপনার দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি আছে, তারপর নারী শিশু আছে, কত অপরাধের আইন আছে। ওইসব আইনে আপনি যে অপরাধ করবেন, সে অপরাধের যে বিধান আছে শাস্তি পাওয়ার, সেই বিধান অনুযায়ী আপনাকে আটক করবে। আদালতের ভূমিকা, প্রতিরোধমূলক আটক করার সময় অনেক সময় প্রশাসনিক সিদ্ধান্তে হয়। এটা কিন্তু আসলে আদালত কিন্তু এই ধরনের অর্ডার দেয় না সাধারণত। নিবর্তনমূলক আটক আদেশটা প্রশাসনিক একটা আদেশ। এই জন্যই আপনাকে কিন্তু বিচার বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ আর প্রশাসনিক ইয়াটা বুঝাইলাম যে প্রশাসন কারা? এই যে ডিসি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইউএনও, হেন তেন, উনারা আটক আদেশ দিতে পারে, যে এলাকায় গন্ডগোল করতে পারে বা এইরকম তার একটা ইয়ে হইতে পারে, উনারা কিন্তু তখন এই আটক আদেশটা করতে পারে, দিতে পারে। এবং তখন কিন্তু আপনারা ওয়ারেন্ট ফরেনের দরকার নাই, আপনার ধরে নিয়ে এসে পড়বে। তো এটা সাধারণত জুডিশিয়ারিদের সিদ্ধান্ত হয় না, কারণ জুডিশিয়ারি তখনই বিচার করবে যখন আপনার নামে কোনো অভিযোগ যাবে। অভিযোগ না থাকলে কিন্তু তার নিজের ঠেকা পড়ে নাই আপনার বাড়িতে এসে কি হয়েছে, তোমার মাথাটা ফাটলো কেমনে, এটা জিজ্ঞেস করার কোনো টাইম নেই। কিন্তু সরাসরি অপরাধ প্রমাণের কোনো প্রয়োজনই পড়ে না, শুধুমাত্র আশঙ্কা, সন্দেহ, সম্ভাবনা, মনে করে, আমি মনে করছি এই জন্য আপনার আটক করতে পারবেন। আর ওইদিকে শাস্তিমূলক আটকে আপনার অপরাধ প্রমাণ হইতে হবে, তারপরে আপনার বিচারে দণ্ডস্বরূপ আপনাকে ওই আটকের আদেশটা দিবে। আর সাজা, প্রতিরোধমূলক আটক শাস্তি নয়, বরং একটি সতর্কতামূলক ব্যবস্থা। হ্যাঁ, প্রতিরোধমূলক আটক শাস্তি নয়, এটা সতর্কতামূলক ব্যবস্থা। এখানে যদি আটক করে, আপনি অপরাধ করছেন এই হিসেবে তো আটক করে না, করে হচ্ছে অপরাধ করতে পারেন, তো এনে আপনার শাস্তিটা কি দিবে? মানুষের মন পড়ার ক্ষমতা কি আর মানুষের আছে? একমাত্র ওই যিনি সর্বজ্ঞানী তিনি পারেন। তো অপরাধ করবে কি করবে না, ও তো সন্দেহে আটক করছে, ও তো জানে না, তাহলে আপনারা কেমনে কি করবে, শাস্তি দিবে কিভাবে, এটার প্রমাণই বা কিভাবে করবে, যেটা করেনি নাই। তো মনে মনে খুন করলে আপনার কি শাস্তি দেওয়া যাবে?
আপনি মনে মনে একজনের খুন করে ফেললেন, কিন্তু শাস্তি তো দিতে পারবে না। যখন আপনি খুনের অ্যাটেম্প নিবেন, শুধু অ্যাটেম্প থেকেই আপনাকে শাস্তি দেওয়া সম্ভব। কিন্তু মনে মনে ভাবতাছেন কত কিছু। আপনার এই ভাবনা কি পড়ার ক্ষমতা কারোর আছে? এটা নাই। কিন্তু কিছু আচার আচরণে সরকার বা প্রশাসনিক ব্যক্তিগণ কি করে? অনুমান করে যে এ একটা গ্যাঞ্জাম করতে পারে। মেইনলি পলিটিক্যাল ইস্যুতে আমি বললাম না যে এটা ব্যবহার করে। তো এটাই। আর শাস্তিমূলক আটক কিন্তু অপরাধ করছো, নাও তুমি এন্টারটেইন করো পানিশমেন্টটাকে। এটা তোমার করতেই হবে। এটাই মূল বিষয়। আচ্ছা, এখনের উদাহরণের পয়েন্টটা এখানে খুব কি গুরুত্বপূর্ণ স্যার। হ্যাঁ? স্যার ওই যে প্রতিরোধমূলক আটকের বিষয় এখন যে পয়েন্টটা দিচ্ছেন স্যার, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার ওই যে অভিযোগহীন ব্যক্তিটার আচার আচরণের উপর প্রশাসন মনে করে যে তার দ্বারা একটা অশুভ ঘটনা ঘটতে পারে। এটা দারুণ ঘটতে স্যার। পারে, হ্যাঁ। আচার আচরণ না হইলে তো আপনি অসুস্থ প্যারালাইজড হয়ে শুয়ে আছেন। আপনারা কি প্রিভেন্টিভ আটক করতে পারবে? না, ফাইজলামি করে নাকি? না। আপনার হয়তো মুভমেন্ট আপনারে ফলো করতেছে। ইয়েস, এইগুলা ইয়েস। থেকে আপনাকে একটা সন্দেহ করবে যে এখানে একটা অপরাধের সোর্স এই হইতে ব্যক্তি পারে। দ্বারা একটা অঘটন ঘটতে পারে। হ্যাঁ, ঘটতে ইয়েস পারে। স্যার। ব্যক্তি বা রাইট ব্যক্তি স্যার, রাইট সমষ্টি স্যার। দ্বারা। তখন আপনাকে আরো কিছুই না থাকলে আপনাকে তো আটক করার কোনো কারণই নেই। কোনো এটা তো সুযোগ নেই। অসম্ভব। হুম। ইয়েস স্যার। কিন্তু কিছু না কিছু তো পায়। কিন্তু অপরাধটা যেহেতু সংগঠিত হয় নাই আরকি, আমি সেই কথা বলি যে অপরাধ সংগঠিত না হইলে আসলে অপরাধীকে আটক করা এটা বেআইনি একটা কাজ। কিন্তু আসলে দেশের স্বার্থে অনেক কিছু করতে হয়। আপনি যদি কোনো ইউনিয়নের চেয়ারম্যান হন, তাহলে দেখবেন যে এখানে গ্যাঞ্জাম করার অনেক ব্যক্তি আছে। আপনারে এই যে আপনারে মানে বিরক্ত করবে এরকম। তখন কিন্তু আপনি এই ধরনের আপনার সহায়তা চাইতে পারেন। আপনার জেলার ম্যাজিস্ট্রেটের কাছে। বা জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে এইখানে এই গ্যাঞ্জাম হইতে পারে এদের মধ্যে। তো একে আটক করলে ১ জন ২ জনকে আটক করলে এই গ্যাঞ্জামটা আর হবেই না। কারণ মূল হোতাকে ধরে আনে। এটার মেইন জিনিস হচ্ছে মানে যে অপরাধ করতে পারে সন্দেহ করে তার মূল হোতাকে ধরে নিয়ে আসে। বাকিগুলা তো আপনার মানে কোন বিষয় না। যখন রেল লাইনের ফার্স্ট বগি যেটা ইঞ্জিন সরায় নিবেন তখন বাকি বগিগুলা কি করবে? নিষ্ক্রিয় হয়ে যাবে। সোজা কথা। তো ওরা মেইন ইঞ্জিন সরায় নিয়ে চলে যায়। এইটাই হচ্ছে একটা প্রিভেন্টিভ একটা রিলিফ এর মতোই। হ্যাঁ, এটা রাষ্ট্রের জন্য যে এই রিলিফটা রাষ্ট্র মনে করে যে এই আইনটা আমার থাকা দরকার। নাইলে আমি কিছু দুষ্ট লোককে সামলাইতে পারব না। কিন্তু দেখা যায় কি দুষ্ট লোক ছাড়াও ভালো লোকের উপরে ওইটা অ্যাপ্লিকেশন হয়। এটাই হচ্ছে দুঃখ। আচ্ছা, এখন আমরা বললাম বুঝলাম যে শাস্তিমূলক আটক হচ্ছে অপরাধের বিনিময়ে শাস্তি দেওয়া হয়। মানে অপরাধের শাস্তি হিসেবে এটা দেওয়া হয়। এটা বিধান, আইনের বিধান। এটা জুডিশিয়ারি তার মন মতো করে না। আর প্রিভেন্টিভ আটকটা হচ্ছে এটা অনেকটা মন মতো বলা যায়। আইন আছে, আমার মনও আছে। এখন দেখি ওর আচরণে খালি একটু ফল্ট পাই, ওরে ঘাট ধরে নিয়ে আসতে পারবো। এটাই হচ্ছে মেইন। তো আমরা তাহলে বুঝলাম প্রিভেন্টিভ যে আটক মানে নিবর্তনমূলক যে আটক যেটাকে বলা হয় নিরোধমূলক। আপনারা অনেকগুলা শব্দ জেনে রাখবেন। কারণ অনেক সময় এমন শব্দ আসবে যেটা আপনারা প্রশ্ন পারেন। কিন্তু যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করছে লতে প্রশ্নে এই ল্যাঙ্গুয়েজ বুঝতেছেন না যে কি বলছে। এজন্য যতগুলা শব্দ আছে চেষ্টা করবেন সবগুলা শব্দ মনে রাখতে। যেমন নিবর্তনমূলক আটক, নিবারণমূলক আটক, নিরোধমূলক আটক এই প্রিভেন্টিভ ডিটেনশন এই সবগুলো আসতে পারে। আচ্ছা, আমরা উদাহরণটা পড়ে দেখি। যদি সরকার মনে করে কোন ব্যক্তি হরতাল বা সহিংসতায় অংশ নিতে পারে তবে তাকে আগাম আটক রাখলে তা প্রতিরোধমূলক আটক। এটা আমরা জানি আসলে, তাই না? আমরা আম জনতা এই আইনের থেকেও বেশি জানি যে কেমনে কি করে। কারণ এগুলো করে আমাদের চোখের সামনে নিয়ে যায় আমরা জানি। কেউ যদি খুন করে বা খুন করলে কি হয়? তার বিচার হবে। গ্রেফতার করবে তাকে ১ম এ। বিচার হওয়ার পরে তারা যে সাজাটা দিবে সে কিছু প্রশ্ন ২ কলম লিখে আসতে পারেন। লিখে আসতে পারলেই নাম্বার পাবেন। কিন্তু একদম না লিখলে তো নাম্বার পাওয়া যাবে না। আচ্ছা, এখন আমরা নিবর্তনমূলক আটক তো শেষ করলাম। এখন আমরা জানি যে সংবিধানের ৩৩ অনুচ্ছেদ। এই ৩৩ অনুচ্ছেদ আপনাদেরকে মৌলিক অধিকার যখন পড়ানো হইছে, তখন কিন্তু আমি একটু আলোচনা করছি যে ৩৩ অনুচ্ছেদটা কি? ৩৩ অনুচ্ছেদ কিন্তু মূলত আপনাদের একটা সুরক্ষা। যারা বাংলাদেশের নাগরিক এবং বিদেশী নাগরিকও সেই সুরক্ষাটা মানে এন্টারটেইন করতে পারে। এই অধিকারটা ভোগ করতে পারে। সেটা হচ্ছে তবে নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে এই ৩৩ অনুচ্ছেদের কোনো কিছু কাজে আসবে না। এটা ১ম এই বলে রাখি।
কারণ হচ্ছে নিবর্তনমূলক আটক যেখানে অ্যাপ্লাই করা হয় সেখানে 33 অনুচ্ছেদ মানে আপনার এই মৌলিক অধিকারটা খর্ব করা হয়। এখন আমরা 33 অনুচ্ছেদটা দেখি যে এইটাতে আপনার কি অধিকার আছে। মানে আপনাকে যখন গ্রেফতার করা হবে এই অনুচ্ছেদটাকে বলা হয় যে গ্রেফতার সম্পর্কে রক্ষা কবচ। হ্যাঁ? এই অনুচ্ছেদটাকে এই নামে ব্যবহার করা হয় বেশিরভাগ সময়। কিভাবে গ্রেফতার সম্পর্কে এটা রক্ষা কবচ হয়? আপনাকে যে গ্রেফতার করে নিয়ে গেল নিবর্তনমূলক আটকে কিন্তু অত কথাবার্তা বলবেন। গিয়ে ফালায় রাখবে। কিন্তু এই আপনাকে যদি অন্য কারণে গ্রেফতার করে, গ্রেফতারের কারণ কিন্তু অবশ্যই আপনাকে জানাইতে হবে। যেই পুলিশ গ্রেফতার করতে গেছে বা যেই ব্যক্তি আপনাকে গ্রেফতার করতে গেছে তার আইডি কার্ড শো করবে। ওয়ারেন্ট দেখাবে। যে তোমার এই যে ওয়ারেন্ট বা ওয়ারেন্ট না থাকলে তার আইডি কার্ড শো করবে যে আমি অমুক তোমাকে গ্রেফতার করতেছি। এটা বাধ্যতামূলক। এখন আপনি চিনেন না, যেকোনো ব্যক্তি আপনার গ্রেফতার এটা তো খুবই ভয়ানক বিপজ্জনক ব্যাপার, তাই না? আপনাকে তো নিয়ে গুমও করে ফেলতে পারে। আপনাকে একটা অবৈধ আটকের সম্মুখীন করতে পারে। এইজন্য নিয়ম হচ্ছে গ্রেফতার করতে যাবা, ওয়ারেন্ট থাকলে ওয়ারেন্ট দেখাবা আর তোমার আইডি কার্ড শো করতে হবে। তুমি যে ওই বিভাগের মানে গ্রেফতার করতে তুমি যে আদেশপ্রাপ্ত বা ক্ষমতাপ্রাপ্ত সেই বিষয়টা গ্রেফতার যাকে করা হবে তার অবগত হইতে হবে। আচ্ছা। তারপর হচ্ছে গ্রেফতারের কারণ জানাইতে হবে। কি কাজে গ্রেফতার যে করছে, সে কি অপরাধ করছে তাকে গ্রেফতারের কারণ জানাইতে হবে। যে আপনারা এই কারণে এই ইস্যুতে এই অভিযোগের ভিত্তিতে ধরে নিয়ে গেলাম। এই যে আদেশ, আপনারা ধরে নিয়ে যাওয়ার আদেশ। আর আদেশ না থাকলেও এফআইআর এর ভিত্তিতেও ধরা যায়। তারপরে ম্যাম, হ্যাঁ বলেন। প্রতিরোধমূলক আটকে কি ম্যাম প্রতিরোধমূলক আটকে কি আমি প্রশাসনকে জিজ্ঞাসা করতে পারি যে জবাবদিহিতা করতে পারি যে তার আইডি কার্ড শো করার জন্য? সেক্ষেত্রে না, মানে এটা এটা জিজ্ঞাসা করার এটা কোনো রাইট এখানে নাই? প্রতিরোধমূলক আটকে না কোনো অধিকারই দেওয়া হয় নাই, বুঝছেন? তারপরেও যে আপনাকে প্রতিরোধমূলক আটক করবে তার আইডি কার্ড মাস্ট শো করতে হবে। কারণ আপনারা কি নিবর্তনমূলক স্পেশাল পাওয়ার অ্যাক্ট এগেইনস্ট এ আটক করতেছে নাকি কোন কালাচোরা, ডাকাত, হাইজ্যাকার ধরতেছে যে আসলে বিয়ে করে, এটা তো আপনাকে দেখাইতে হবে। এটা সাধারণ, এটা একটা কমন সেন্সের বিষয় যে না দেখাইলে আপনি কেন যাবেন? উনি ধরেন জি ম্যাম। স্পেশাল টিমের কোনো ব্যক্তি আপনাকে গ্রেফতার করতে গেছে। আপনি হয়তো কোনো অপরাধ করতে পারেন। আপনাকে কিসের আইডি কার্ড দেখাবে যে তোমার এই যে আমার অমুক আপনার গ্রেফতার করতে আসছে। না আপনারে গ্রেফতার করতে গেল, আমি গিয়ে গ্রেফতার করতে কথার কথা অন্যজনে গিয়ে গ্রেফতার করতে গেল। এই লোকটা যে আপনাকে গ্রেফতার করতে ক্ষমতা প্রাপ্ত এটা আপনি জানবেন কেমনে? নাকি আপনারা ধরে নিয়ে চলে যাচ্ছে মুক্তিপণ চাওয়ার জন্য? এটা আপনার বুঝতে হবে না? ওখানে অবশ্যই তার আইডি কার্ড শো করতে হবে। তার পরিচয় দিতে হবে আপনাকে যে আমি অমুক তোমারে এই আটক করতেছি। এটা সকল গ্রেপ্তারের ক্ষেত্রে স্যার। সকল গ্রেফতারের ক্ষেত্রে আপনারা ধরেন, তবে কি কারণে এইটা আপনাকে সে বলতে মানে বাধ্য না, বলবে না। কিন্তু এই 33 অনুচ্ছেদে মানে নিবর্তনমূলক জি আইন ম্যাম, ছাড়া যদি প্রতিরোধমূলক আপনাকে আটকে বলতে বাধ্য না। হ্যাঁ, ওই নিবর্তনমূলক আইনে যদি আপনার মানে ধরেন স্পেশাল পাওয়ার অ্যাক্টে যদি আপনার অ্যারেস্ট করে ওটা নাই বলতে পারে সে। কিন্তু অন্য ক্ষেত্রে যদি আপনার গ্রেফতার করে কোনো অপরাধের ক্ষেত্রে আপনার জানাইতেই হবে যে কি কারণে। এখন তো এটা আরো স্ট্রিক্ট হয়েছে নতুন আইন সংশোধন হওয়ার পরে, একেবারে মারাত্মক স্ট্রিক্ট হয়েছে। এগুলো যদি ব্যত্যয় হয় তাহলে পুলিশের বিরুদ্ধে বা যে গ্রেফতার করছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে, বুঝছেন? এটা খুবই মজার করছে ক্রিমিনাল লর যে অ্যামেন্ডমেন্ট আসছে, এটা আমি দেখে খুশি হয়েছি যে গ্রেফতার যে করতে গেছে ওখানে অনেক ফর্মালিটি আছে এবং সাক্ষী থাকবে, ওরা সাইন করবে, যে লোক গ্রেফতার হবে তারও অনেক সময় সিগনেচার নেয়, তার স্বাস্থ্য পরীক্ষা করে, তারপরে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যায়, তারপরে তারা জুডিশিয়াল কাস্টডিতে রাখে, নট জেলে, মানে নট পুলিশের কাছে। জুডিশিয়াল কাস্টডি মানে আপনার বিচারকের অধীনে কাস্টডিতে রাখে। ওখানে আপনার যে পুলিশের কাস্টডিতে কিন্তু অনেক মরে যায় অনেক সময় অত্যাচার টত্যাচার করার কারণে। তো এই সিকিউরিটিটা এনশিওর করছে কিন্তু ওখানে জুডিশিয়াল কাস্টডিতে আপনাকে দিবে, যাকে গ্রেফতার করবে আপনাকে না, আপনি তো আর অপরাধ করেন না, আমি উদাহরণস্বরূপ বলতেছি। এইটা হলো গ্রেফতারের কারণ জানাবে। তারপরে আপনাকে অবশ্যই এখন নতুন আইনে 12 ঘন্টা, সংবিধানে 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে আপনাকে আদালতে হাজির করতে হবে। যদি দেরি হয় তাহলে ও পুলিশ অফিসার চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। সোজা কথা, শোকজ খাবে, দেরি হইতে পারবে না, এটা নিয়ম। এখন দেখেন আমরা যে কয়েকদিন আগে পড়লাম না, রিট করলাম না, হ্যাবিয়াস কর্পাস রিট, মনে আছে কারো? বন্দি প্রদর্শন রিট। আপনারা নিয়ে মনে করেন যে পুলিশে 24 ঘন্টার বেশি রাইখা দিল, আপনার ফ্যামিলি তখন রিট দায়ের করতে পারবে যে আমি তো আমার লোকরে পাচ্ছি না, এরা আদালতে হাজির করা হোক। কোনো কারণে মনে করেন পুলিশ এগুলো করলো, বেশি দিন করে ফেললো,
কত দেখাইলো যে অমুকখানে অমুকটা পারে নাই, তমুকটা পারে নাই, তখন আপনি কিন্তু রিট দায়ের করতে পারবেন, হ্যাবিয়াস কর্পাস দায়ের করতে পারবেন এবং তাকে দ্রুত তখন কোর্ট আদেশ করবে তাড়াতাড়ি নিয়ে আয়, ওরে যে গ্রেফতার করছস, কই আছে জানান দে। কারণ একটা লোককে গ্রেফতার করা মানে কি বোঝেন, তার কাছ থেকে সবকিছুই তো নিয়ে নেয়। হ্যাঁ, তখন এই লোকটা তো অসহায় হয়ে যায়, তার ফ্যামিলি জানে না তার কোনো খবর। আপনাকে যদি নিয়ে যায়, আপনার ফ্যামিলি তখন আপনাকে খুঁজে বেড়াবে, হয়তো কখনো জানতেও পারবে আপনি কি অবস্থায় আছেন, সে জানতে পারলো না। এটা তার অধিকার, আপনার পরিবারের সদস্যদের মৌলিক অধিকার, মৌলিক না হোক মানবাধিকার, যে আমার ফ্যামিলির যে মেম্বার অপরাধী হইলেও সে কি অবস্থায় আছে তা আমি তো জানতে পারবো, জানা উচিত। তার তার রক্ষণাবেক্ষণে তো আমার কাজ করতে হবে। সে চোর হোক, সে তো আমার আত্মীয়, আমার বাবা, আমার মা বা আমার ভাই। চোর হইলেও তো আমি এদেরকে ফেলে দিতে পারবো না। সো এখানে অনেক আইনি গ্রাউন্ড না, এটা আইনি গ্রাউন্ড না, এগুলো মানবাধিকারের গ্রাউন্ড বলা যায়। একটা মামলায় আপনার স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, তারপরে তার ওয়াইফের বয়স খুব কম, ওখানে গিয়ে আদালতে বলছে যে আপনি হয় তারে ছাড়েন, মানে তাকে মুক্তি দেন, খালাস দেন, মানে ছাইড়া দেন, আর নাইলে আমারেও আপনারা এই আদালতে সংসার করার সুযোগ দিতে হবে। একটা মামলায় আমরা পড়ছি, কোন মামলা এখন এই মুহূর্তে বলতে পারবো না। পরে আদালতকে সে বলছে যে আমি সদ্য বিবাহিতা, আমার লাইফ কেন নষ্ট হবে, ও অপরাধ করছে, আমি তো কোনো অপরাধ করিনি, আমি কেন সাফার করবো? এটা কোন মানবাধিকার? তাহলে আমার মানবাধিকার আপনারা আমার হাজবেন্ডকে আটকায় রাখে আপনারা কেন ভঙ্গ করবেন? তারপরে আদালত কি করবে? তারা ছেড়ে দিছে, কিছু করার নাই তো, পেটি এমন লাগে পিছে লাগছে, পরে আদালত তারে মুক্তি দিয়ে দিছে, কিচ্ছু করার ছিল না তখন। তো আমাদের বাংলাদেশে মানবাধিকার যে প্র্যাকটিসটা ওরকম ভাবে হয় না, কথা বলে অনেকেই, কিন্তু অ্যাকচুয়ালি বাইরের দেশগুলা যেগুলা মানে উন্নত দেশ, উন্নত ওরা এমনি এমনি হয়নি, আইন মানে বেশি, এই জন্যই উন্নত। ওই দেশে কিন্তু এই মানবাধিকারের প্র্যাকটিসটা খুব হাইলি করে, এই জন্য তাদের লাইফ স্টাইল, তাদের জীবন কিন্তু আমাদের অনেক পছন্দ। আমরা ওই আমেরিকা গিয়ে ঠিকই নিয়ম মানতে পারি, কিন্তু বাংলাদেশে থাকলে কিন্তু আর নিয়ম মানি না। ওখানে আমরা প্রয়োজন বোধই করি না, এটা আমাদের একটা এরকমই তৈরি হয়েছে। আচ্ছা, এই ওর কাছে আপনাকে নিয়ে প্রডিউস করতে হবে, প্রডিউস মানে উপস্থিত করতে হবে, ওখানে আপনাকে হাজির করাবে। ওই ম্যাজিস্ট্রেট যদি আটক আদেশ দেয় তখন আপনাকে আটকাইতে পারবে, নাইলে আটকাইতে পারবে না। আচ্ছা, এখন আটক আলোচনার এটা কি, এটা 33 অনুচ্ছেদে তো কোনো বিষয় না আমার যত জানা আছে। তারপরে আপনার আত্মীয় স্বজন এদের সাথেও কিন্তু আপনাকে আলোচনা করার বা যোগাযোগ করার ইমিডিয়েটলি জানানোর অধিকার আছে। আপনারা যে মামলায় আপনারা অ্যারেস্ট করুক, এটা হইতে পারে খুনের মামলা, কিন্তু আপনারা আপনার পরিবারের সাথে বা আইনজীবীর সাথে পরামর্শ করতে দিবে না, এইটা হইতে পারবেই না। কিন্তু নিবর্তনমূলক আইনে একটু ভিন্ন বিষয় থাকতে পারে, নিবর্তনমূলক যে আটকটা করে সেটাই। তারপরে হচ্ছে যে দীর্ঘমেয়াদী আপনারে আটক, বিচার বহির্ভূত দীর্ঘমেয়াদী আটকটাকে কি করছে, সীমাবদ্ধ করছে। এইটার রিফ্লেকশন বা প্রতিফলন আপনারা দেখবেন সিআরপিসি 339 একটা ধারা আছে, এই ধারাতে বিচারকের যদি বিচার কার্য সম্পন্ন করতে দেরি হয়ে যায়, ম্যাজিস্ট্রেট আদালতে 180 দিন আর দায়রা আদালতে সম্ভবত 360 দিন, হ্যাঁ 360 ডেজ, এর মধ্যে যদি আপনার মনে করেন আপনি ডাকাতি করছেন, খুন করছেন, জোড়া খুন করছেন, আরো কিছু করছেন, আপনারা আটকায় রাখছে, বিচার হয়েছে না, এই জন্য আপনাকে জামিন দিতে হবে, এরপর আপনি আটকে রাখতে পারবেন না। এইটা রিফ্লেক্টেড হয়েছে ওই আইনে গিয়ে। দেখেন, সংবিধান জিনিসটা হচ্ছে একটা মৌলিক বিষয়। এই সংবিধানের যে নিয়মগুলা, এই নিয়মগুলা মেনে 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 কিন্তু অন্যান্য আইন কিন্তু ইমপ্লিমেন্টেড হয়, অন্যান্য আইনে গিয়ে ইমপ্লিমেন্ট হয়। যে সিআরপিসিতে কিন্তু এই বিধান আছে। বিধানটা কি, যে আপনাকে ইয়ে করতে পারবে না, মানে আপনাকে আটক করতে পারবে যদি আপনি ভয়ানক অপরাধী হন, কিন্তু সীমাবদ্ধতা আছে, অধিক আপনার বিচার করতেছে এই জন্য আপনাকে 10 বছর আটকায় দিবে, এটা আইন বিরুদ্ধ কাজ, তখন আপনাকে জামিন দিতে হবে, আপনি যত বড় অপরাধী হন না কেন। কিছু ক্ষেত্রে জামিন দেয় না, যেমন ধরেন কিছু কিছু অপরাধী আছে না, যে বাংলা ভাই, এরশাদ শিকদার লাইক এরকম, তখন আসলে দিতে চায় না, কারণ এগুলো তো সমাজের জন্য ক্ষতিকর। যে সকল বিষয় সমাজের মানুষের জন্য নিরাপত্তার মধ্যে হুমকি হয়ে যায়, সেইখানে নাই দিতে পারে, কিন্তু আম জনতার ক্ষেত্রে দিয়ে দিবে জামিন, এই হলো বিষয়। তারপরে তথ্য জানার অধিকার, তো আমি বললাম এই যে কি জন্য তারে যে আটক করলো,
সেজন্য অবশ্যই তাকে জানাইতে হবে, নাইলে হবে না। এটা নিয়ম, ওই 33 অনুচ্ছেদের নিয়ম। আপনি যদি নিয়মগুলো ভাঙেন তাহলে আপনি অবশ্যই তার যে আপনাকে গ্রেফতার করলো তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারলেন। তবে এই 33 অনুচ্ছেদে শেষ না, গ্রেফতার করার আরো নিয়ম আছে। আমরা যখন ফৌজদারি আইন পড়বো তখন আমরা বুঝবো আরো সুন্দর সুন্দর নিয়ম আছে, ওখানে ওইগুলো বুঝবো যে গ্রেফতার করার কি কি নিয়ম। তো 33 অনুচ্ছেদে আমরা যদি দেখি তাহলে কি দেখবো, যে এটা হচ্ছে যে আটক যে করবে, গ্রেফতার যে করবে, এটা কিন্তু গ্রেফতারের বিষয়। হ্যাঁ, গ্রেফতার সম্পর্কে রক্ষা কবচ, নট আটক, ডিটেনশন না। কিন্তু এই জন্য 33 অনুচ্ছেদটা হচ্ছে স্পেশাল পাওয়ার অ্যাক্টের ক্ষেত্রে প্রযোজ্য না। যখন স্পেশাল পাওয়ার অ্যাক্টের অধীনে আপনাকে আটক করবে তখন এই কোনো ক্লজই এখানে খুব প্রযোজ্য না, কোনো আর্টিকেলের কোনো ক্লজ। কিন্তু যখন আপনাকে অন্য কারণে গ্রেফতার করবে তখন এই 33 অনুচ্ছেদ অবশ্যই আপনি সুবিধাটা পাবেন। আপনার যথা ইচ্ছা ব্যবহার করতে পারবে না। আপনার আটক রেখে কারণ বললো না, আপনার আইডি কার্ড দেখাইলো না, আপনার অমুক করলো না, তমুক করলো না, সবগুলোর বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। আইনে আছে, বাস্তবে কি হয় আসলে আপনি আমি সবাই জানি। তো আমরা আজকে, আমার টার্গেট ছিল আপনাদেরকে নিবর্তনমূলক আটক আইনটা পড়াবো, আলহামদুলিল্লাহ শেষ করতে পারছি। সাথে আমি 33 অনুচ্ছেদটাও বুঝাই দিলাম। এই 33 অনুচ্ছেদ সবাই নখদর্পণে রাখবেন, কারণ জীবনে চলতে ফিরতে এরকম অনেক পেরেশানি হয়রানি চলে আসে। এটা যদি জানা থাকে তাইলে আপনি অনেক কিছুতেই রেহাই পাবেন। আইনের ছাত্র, অ্যাডভোকেট এগুলার পুলিশ হয়রানি করতে চায় না, কারণ জানে পরবর্তী সময়ে সে ঠেলাটা সামলাইতে পারবেন। আমি যখন আমার চেম্বার থেকে, আমার সিনিয়র চেম্বার থেকে আসতেছিলাম রাত 12টা, তখন আমাদের তখন ভাইবা চলতেছে। আমি নামছি, নামার পরে বলছে আপনি কে? আমি আমার নাম বললাম। বলছে কি অত রাতে কোত্থেকে আসছেন? আমি চেম্বার থেকে আসছি, সিনিয়রের চেম্বার থেকে আসছি। তো কি অ্যাডভোকেট? আমি জি। সাথে সাথে বাসা কোথায়? অমুক দিকে। চলে গেছে, ছেড়ে দিছে। আর একটা কথাও কিন্তু সে আর বাড়ায় নাই। তো আপনারাও যখন অ্যাডভোকেট হবেন এরকম সুবিধা কিন্তু পাবেন। এই অ্যাডভোকেটশিপ যে বিষয়টা বা অ্যাডভোকেসি পেশাটা, এটা এত খারাপ পেশা না। আবার দেখা যায় যে খারাপও হয়ে যায়, যারা এটা খারাপভাবে প্র্যাকটিস করে তাদের জন্য এটা খারাপও হয়ে যায়। এই মাজদার হোসেন সাহেব তো ফেঁসে গেছে কিনা জানি না, কিন্তু উকিলরা কিন্তু এগুলো অনেক করে, টাকার লোভে অনেক কিছুই করে, এগুলো আসলেই মানা যায় না। কিন্তু আপনার পেশাটা কিন্তু টাকার পেশা না, মানুষকে সেবা দিবেন ডাক্তারের মতো, বিপদগ্রস্ত মানুষকে সেবার পরিবর্তে আপনি একটা চার্জ নিবেন, ফি নিবেন। কিন্তু এটা যদি লোভের খাতিরে নেন তখন এটা আসলে অপরাধ। আমাদের প্রফেশনাল ইথিক্স অবশ্যই থাকতে হবে, কারণ এটা আপনার মেইন বিষয়। যাই হোক, আপনারা তাহলে নিবর্তনমূলক আটক আইন, মানে সরি, প্রিভেন্টিভ ডিটেনশন বা প্রতিরোধমূলক যে আটকটা, এটা কখন করে কিভাবে করে আপনারা বুঝলেন, আর এই আইনটা কি সেটা জানলেন। আর জানলেন হচ্ছে সংবিধানের 33 অনুচ্ছেদ অনুযায়ী গ্রেফতার করার ক্ষেত্রে আপনার কি কি সুবিধা আছে, ওখানে আপনার কি কি রক্ষা কবচ আছে। আপনার যথা ইচ্ছা গ্রেফতার করে ফালা রাখবে ওই নাই, ওই ক্ষমতা নাই। এই হচ্ছে মূল বিষয়। এটা যদি কেউ জানে তাইলে পুলিশের সাথে গাওরামি করতে পারে, বুঝছেন? আমার প্রডিউস করছ না কিসের জন্য, বেটা আটকায় রাখছস কিসের জন্য? তখন পুলিশ বুঝে এটা তো আইন জানে, সর্বনাশ, এটা তাড়াতাড়ি ছাড়িয়ে আমার ঝামেলা ফেলা দিবে। ঠিক আছে, তাহলে আমি আজকে এই পর্যন্তই পড়াইলাম। পরবর্তী দিনে অন্য টপিকে ইনশাআল্লাহ আমরা পড়ব। ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। জি ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। আপনারা এই পর্যন্ত বুঝেন নাই এরকম কিছু আছে? ওয়েলকাম। বুঝেন নাই এরকম কিছু আছে? আমি 2 মিনিটের প্রশ্ন নিয়ে নিই, দেখি কে বুঝে না। সবাই জি ম্যাম, বুঝছেন? যেভাবে উপস্থাপন হইছে আমরা খুবই জি ভালো ম্যাম, বুঝছি। মোটামুটি বুঝছি জি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। শোনেন, আপনারা এখন প্রথমেই অনেকেই আছে, কিছুটা বুঝতে কষ্ট হবে। হ্যাঁ, একটু চালায় নেন, কথা বলতাম আস্তে আস্তে আরো বুঝবেন। হ্যাঁ, শিওর একটু বলবেন বলেন। যে, মানে সমর্থক যে শব্দগুলো আছে না, যেমন প্রতিরোধমূলক আটকে আপনি 3-4টা প্রশ্ন বলছেন যে এইভাবে আসলে হ্যাঁ, এগুলা কি কানেক্ট করার মতো কোনো আমাকে সলিউশন আছে? এটা আমি কিভাবে কানেক্ট করতে পারি? যেমন এই প্রশ্নটা 4টা-5টা আঙ্গিক আসতে পারে, বা এটার সমর্থক শব্দ না এটা এইভাবে আঙ্গিকে, প্রয়োগ করলে পাবে, এরকম হ্যাঁ শোনেন, 4টা-5টা আঙ্গিকে না, 100 আঙ্গিকে আসুক, যা আছে তাই দিবে। মানে শব্দ যেগুলো প্রচলিত এইগুলা ওই আপনার বেহেশত থেকে শব্দ ধার করে নিয়ে এসে আপনাদের পরীক্ষা দিবে না। কিন্তু আমি বলতেছি নিবর্তনমূলক আটক, জি নিবারণমূলক আটক,
নিরোধমূলক আটক, প্রিভেন্টিভ ডিটেনশন, এই 4টা কথাই কিন্তু আসে। এরপরে আর বাইরে এটার কিন্তু তেমন কোনো কথা নাই, বুঝছেন? আমি বলবো যে 4টা আচ্ছা শব্দ আপনার মাথায় থাকলে তখন প্রশ্নটা দেখেই আপনি বুঝে যাবেন। নাইলে মনে করেন যে আপনি জি নিবর্তনমূলক আটক জানেন, কিন্তু আসলো নিরোধমূলক, তখন কিন্তু আইনের ছাত্র হিসেবে আরে আমাদের কাছে তো প্রত্যেকটা শব্দ একেকটা আইনের মতো। তো ডিফারেন্ট শব্দ ব্যবহার করছে, তাহলে এই শব্দটা কি হবে এইসব ভাবতে ভাবতে আপনার টাইম চলে যাবে। কিন্তু যদি জানেন যে এই 2টা একই জিনিস, লাউ আর কদুর মতো, তাহলে আমি এটাই লিখবো। এটাই আমি বলছি আরকি যে কমন ওয়ার্ড শব্দগুলো আপনারা জেনে রাখবেন। প্রশ্ন আনসার করতে তাহলে একটু সুবিধা হবে। এই আরকি। জি ঠিক ম্যাম, আছে? ধন্যবাদ। ম্যাম হ্যাঁ। ম্যাম ভাইয়ার কথাটা হইছে আপনি বলছেন এটা সঠিক আছে স্যার, কিন্তু ভাইয়ার কথাটা হইছে এটা আমাদেরও কথা, যে ভাইয়ার কথা হইছে নির্দিষ্টভাবে শুধু বিবর্তন না, এইভাবে লতে যত শব্দ আছে ওইগুলার প্রতিশব্দগুলা একত্রে কোথাও সন্নিবিত আছে কিনা, যেটা পড়লে আমরা মোটামুটি একটা ধারণা পাইতে পারি স্যার। না, এখন এটার জন্য আলাদা বই লাগবে না। যে ক্লাস জি নিব সেই ক্লাসে আপনাদের সমার্থক শব্দ একত্রে বই আছে, ডিকশনারি আছে। আপনি চাইলে অনেক কিছু কিনতে পারবেন। কিন্তু আমার অভিজ্ঞতা বলে এগুলা কোনো কাজে দেয় না। মানে লাস্ট মোমেন্টে। লাস্ট মোমেন্টে বুঝছি স্যার। আপনার ফোকাসটাই কাজে দেয়। বুঝছেন? এজন্য আমি জি স্যার। পরামর্শ দিব যে বই থেকে আমরাও যেটা বলবো সেটা, আর আপনারা বিভিন্ন যে নোটস নিবেন সেখান থেকে, এখান থেকে যেগুলা প্রোভাইড করা হবে শব্দ পরীক্ষায়, কিন্তু এই শব্দগুলাই ব্যবহার হয়। আপনারা বিগত বছরের প্রশ্ন দেখলে দেখবেন যে একেবারে আকাশ থেকে ধার করে প্রশ্ন মানে শব্দ নিয়ে আসে নাই। আপনাকে যদি আমি ডিএফ বলি আপনি বুঝবেন? ডিএফ হচ্ছে ডেট অফ ফাইলিং। তা আপনাকে যদি আমি আপনার এই মানে এসআর বলি আপনি কি বুঝবেন? বুঝবেন না তো। বুঝবেন যে এসআর এক, তাইলে মনে হয় সুনির্দিষ্ট প্রতিকার না। এসআর হচ্ছে সার্ভিস না রিটার্ন। এগুলো হচ্ছে কর্মক্ষেত্রে। আপনাদের প্র্যাকটিশনাল লাইফ নিয়ে প্রশ্ন আসবে না। আসবে হচ্ছে যে একাডেমিকই, বুঝছেন? প্রশ্ন সাবজেক্ট বেসিস। তো আমি নিবর্তনমূলক আইনের ক্ষেত্রে যে শব্দটা ব্যবহার করছি, প্রশ্নটা যদি আসে নিবর্তনমূলক আইন, আটক বলতে তুমি কি বুঝো? বা আপনি কি বুঝেন? এটার বিধান, বৈশিষ্ট্য এগুলা। অথবা আসবে নিবারণমূলক আটক বলতে আপনি কি বোঝেন? এটার বিধান, বৈশিষ্ট্য। অথবা আসবে নিরোধমূলক আটক কি? অথবা আসবে প্রিভেন্টিভ ডিটেনশন কাকে বলে? এইটার বিধান কি, বৈশিষ্ট্য কি, এরূপ আইন কি? বর্ণনা করো। এগুলো আসবে। এছাড়া আর বাইরে থেকে কিছু দিবে না। যারা প্রশ্ন করবে এরা আরে মনে করবেন যে এরা এক্কারে মানে না, কি বলবো? শিক্ষকই এরা অনেক কিছু ভুইলা যায়। আপনি জানেন না, আমরা যে যখন পড়ছি স্যাররা পারে, কিন্তু স্যাররা প্র্যাকটিশনার যে কোর্টের প্র্যাকটিস অনেক কিছু ভুইলা যায়। কেন? ওরা যে প্র্যাকটিস না করতে। কাজে আমাদের ওইটাই শিখতে হবে যে সম্ভাবনাময় কতগুলা শব্দ ব্যবহার করতে পারে। আর এটার জন্য যদি আপনি ডিকশনারি কিনতে চান, ডিকশনারিতে এই শব্দগুলা পাবেন না। এগুলা অন্য জায়গায়, এটা আমাকে দেখতে হবে। কিন্তু আমরা কিন্তু ওগুলো ব্যবহার করি নাই। আমরা কিন্তু আইন পড়তেই জেনে গেছি। বিভিন্ন যে বই পড়ছি, স্যারদের ক্লাস করছি, তখন কিন্তু জেনে গেছি বুঝতে যে পারছি এটা স্যার। এটা। বুঝছেন? এটা আস্তে, আস্তে আপনাদের হয়ে যাবে। এটা নিয়ে ভয় পাওয়া বা বুঝতে পারছি। এত কনফিউজড হয়েন না। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা ঠিক একদম ভালো কিছু হয়ে যাবে। এখন যেরকম ক্লাস করতেছেন জি ম্যাম, মনোযোগ দিয়ে, হ্যাঁ, এইভাবে করতে থাকেন। একটা সময়ে ভালো ফল পাবেন। ঠিক আছে, তাহলে আমি আসি। আপনারা ভালো থাকবেন। জি ম্যাম, Thank you, থ্যাংক ইউ ma'am. সো মাচ। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, বলেন। থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। হ্যাঁ।